সো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি অনেক দিন পর। সরস্বতী পুজোর জন্য প্রায় অনেক দিনই গ্যাপ চলে গেছে, তারপরে আবার এসছি অ্যাটমিক ফিজিক্সের লাস্ট পার্ট। আশা করি এটাই লাস্ট হবে, নাহলে আর একটা ছোট ভিডিও দিয়ে বাকিটা শেষ করার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভুল যদি করে থাকি সেটাও আমাকে সংশোধন করে দেওয়ার সুযোগ করে দেবেন। আর একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমি আজকে অ্যাটমিক ফিজিক্সের সব থেকে লাস্ট যে পার্টটায় আসবো সেটা হচ্ছে লেজার। লেজার কথাটা আমরা অনেক জায়গাতেই শুনেছি। লেজার নামটা শুনলে প্রথমেই যে কয়েকটা জিনিস মাথায় আসে, যে বিভিন্ন রকম এর কাজে আসে, বিভিন্ন রকমের কাজ আসে, যেমন বলতে গেলে আইসোটোপ ডিটেক্ট করতে লাগে, তারপরে মিলিটারি ইউজে লাগে, এয়ার স্ট্রাইক করতে মেনলি রাত্রের দিকে যখন কোনো এয়ারফোর্স উপর থেকে এয়ারপ্লেন থেকে পাইলট দেখতে চায়, ফাইটার পাইলট নিচের জায়গা থেকে তার লেজার বিম ইউজ করে টার্গেট দেখার জন্য, বিভিন্ন কাজে লাগে। তো লেজারের ফুল ফর্মটা হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন। লাইট অ্যাম্প্লিফিকেশন by stimulated by stimulated emission of radiation. Light amplification by stimulated emission of radiation. LASER, লেজার। ওকে, তো লেজারের এই যে এর ডেফিনেশনটা যদি আমাকে বলতে হয়, তাহলে ডেফিনেশনটা কি বলবো না, ডেফিনেশনটা হচ্ছে এরকম: ইট ইজ আ সোর্স, ইট ইজ আ সোর্স, it is a source that it is a source that emits an almost perfectly monochromatic directional and highly coherent beam of light. তাহলে এটা হচ্ছে যে ইট ইজ আ সোর্স দ্যাট এমিটস অ্যান অলমোস্ট পারফেক্টলি মনোক্রোমাটিক ডাইরেকশনাল অ্যান্ড হাইলি কোহারেন্ট বিম অফ লাইট। এটা হচ্ছে এর ডেফিনেশন। সো এর ওয়ার্কিংটা, এর কাজটা পুরোপুরি ডিপেন্ড করে স্টিমুলেটেড এমিশনের ওপর। আর সেটা প্রথম প্রেডিক্টেড হয় কার দ্বারা না, আইনস্টাইন দ্বারা 1916 সালে। 1916 সালে আইনস্টাইন প্রেডিক্ট করেন যে এরকম একটা কিছু হতে পারে, স্টিমুলেটেড এমিশন। আর এর কাজটা স্টিমুলেটেড এমিশনের ওপর নির্ভর করে। আইনস্টাইন প্রথমে কি দেখেন, যে কোয়ান্টাম মেকানিক্সের প্রথমেই আমরা যে জেনেছিলাম ওল্ড কোয়ান্টামের মেনলি যে ব্ল্যাক বডি রেডিয়েশন ছিল। ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে কি হয়েছিল না, ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে কি হতো না, তার ভিতরের যে পার্টিকেলগুলো ছিল, যখন সেই একটা হোলের মধ্যে দিয়ে কোনো রেডিয়েশন পাস করতো, তার ভিতরে ইনসিডেন্টেড হলে সেই পার্টিকেলগুলো সেই রেডিয়েশনের এনার্জিগুলো অ্যাবজর্ব করতো, রাইট, অ্যাবজর্ব করতো। কিন্তু যখন সে এমিট করতো, সে এমিটটা কিন্তু যতটা অ্যাবজর্ব করতো ততটা এমিট করতো না। ওকে,
তো এইখানে এটা কি হলো না, ইকুইলিব্রিয়াম বজায় রাখার জন্য আইনস্টাইন আরেকটা জিনিস বলেন যে এটা আর দুটো জিনিসের ওপর যে ডিপেন্ড করে, সেটা হচ্ছে ম্যাটার মানে বস্তুটা, আর ম্যাটার আর রেডিয়েশনের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো যতটা অ্যাবজর্ব হচ্ছে ততটা রেডিয়েশন হচ্ছে না, ততটা রেডিয়েটেড হয়ে ফিরছে না, তখন কি হচ্ছে না স্টিমুলেটেড এমিশন করাতে হচ্ছে। একটা স্পন্টেনিয়াস আর একটা স্টিমুলেটেড এমিশন দুটোকে যোগ করলে যতটা রেডিয়েশন সে ইনসিডেন্ট হচ্ছে তার সমান হচ্ছে, মানে মাস রেডিয়েশন ইকুইলিব্রিয়ামটা সমান হচ্ছে, ইকুইলিব্রিয়ামে থাকছে। রেডিয়েশনটা অলওয়েজ ইলেকট্রোম্যাগনেটিক। আইনস্টাইন যে এই মতটা দেন সেইটা প্রমাণিত হয় 1954 সালে, যখন টাউন্স আর গর্ডন যখন 1954 সালে সাকসেসফুল হন প্রথম মাইক্রোওয়েভ অ্যাম্পলিফায়ার তৈরি করতে NH3 সাহায্যে। অ্যামোনিয়াকে ইউজ করে অ্যামোনিয়াকে ইউজ করে তারা কি করেন না মেজার তৈরি করেন, মাইক্রোওয়েভ, এখানে লাইট অ্যাম্পলিফিকেশন আর এখানে মাইক্রোওয়েভ অ্যাম্পলিফিকেশন অফ বাই স্টিমুলেটেড এমিশন রেডিয়েশন করলেই সেটা হয়ে যাবে মেজার, যেটা 1954 সালে টাউন্স আর গর্ডন আবিষ্কার করেন, যার ফলে আইনস্টাইন যে কথাটা বলে গেছিলেন সেই কথাটা প্রমাণিত হয়। আর 1958 সালে 1950 এটা ঠিক 4 বছর পরে বিজ্ঞানী সোয়ালো প্রথম ভিজিবল রিজিয়নে টেস্ট করে দেখেন মেজারটাকে, ভিজিবল লাইট রিজিয়নে। মাইক্রোওয়েভ রিজিয়নে প্রথম করেন টাউন্স আর গর্ডন, আর টাউন্স আর সোয়ালো 1958 সালে সেটা ভিজিবল লাইট রিজিয়নে এই সেম প্রসেস অ্যাপ্লাই করে দেখেন। প্রথম 1960 সালে ম্যামান রুবি লেজার আবিষ্কার করেন, প্রথম রুবি লেজার আবিষ্কার করেন। আর 1900 তার ঠিক পরেই জাভান আবিষ্কার করেন হিলিয়াম নিয়ন লেজার, HENE লেজার, যেটা হিলিয়াম নিয়ন আবিষ্কার করেন জাভান। আর এইটা লিকুইড, আয়োনাইজড গ্যাস, প্লাস্টিক, ডাই, সেমিকন্ডাক্টর সবকিছু, আল্ট্রাভায়োলেট আর রেডিও ফ্রিকোয়েন্সি সব রিজিয়নের জন্য অ্যাপ্লিকেবল হয়। কিছু লেজার পালস হিসেবে এমিট করে আর কিছু কন্টিনিউয়াস ওয়েভ হিসেবে এমিট করে। তো এবার আসবো আমরা লেজারের ভিতরে কি কি ঘটে, কেন হয়, সেই জিনিসগুলোতে এবার আমরা যাব। তো ফার্স্টে আমরা দেখব যে ম্যাটার আর রেডিয়েশনের মধ্যে ইন্টারঅ্যাকশন, তো ইন্টারঅ্যাকশন প্রথমে বিচার করতে গেলে কি হয় না, মূলত দেখব যে আমরা যে বিভিন্ন অ্যাটমে বিভিন্ন এনার্জি বরাবর অ্যাটমগুলো ডিস্ট্রিবিউটেড থাকে। কোনো একটা তোমার অ্যাটমিক সিস্টেমে বিভিন্ন এনার্জি ডিস্ট্রিবিউশনে অ্যাটমগুলো বিভিন্ন এনার্জি বরাবর ডিস্ট্রিবিউটেড থাকে। এবার সবথেকে প্রথমত ফার্স্টলি কি হয় না সবথেকে লোয়েস্ট এনার্জি স্টেটে সবথেকে বেশি পরিমাণে অ্যাটমগুলো থাকে, আর সেই স্টেটটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। আর গ্রাউন্ড স্টেট এবার বাইরে থেকে যদি কোনো এনার্জি দেওয়া হয়, কোনো রেডিয়েশন যদি দেওয়া হয়, তখন সেই রেডিয়েশনের এনার্জিটা সে কালেক্ট করার পর সে এনার্জাইজড হয়ে যায়। সে এনার্জাইজড হয়ে গেলে উপরের বেশি এনার্জি, যত এনার্জি বাড়তে থাকে, এটা গ্রাউন্ড স্টেট, তার উপরে ফার্স্ট এক্সাইটেড স্টেটে সে এভাবে উঠে যায়। এটা অ্যাবজর্পশনের দ্বারা হতে পারে। আর আবার আরেকটা উল্টো কেস হয়, সেটা হচ্ছে যে গ্রাউন্ড স্টেট ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে রেডিয়েশন ছেড়ে দিয়ে সে এনার্জি লুজ করে সে গ্রাউন্ড স্টেটেও আসতে পারে। এই দুটো ঘটনাই ঘটে ম্যাটার আর রেডিয়েশনের ইন্টারঅ্যাকশনের ফলে। তো প্রথমে যেটা আমি করতে যাব সেটা হচ্ছে
absorption, stimulated absorption of radiation. মনে করি এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। প্রাথমিকভাবে আমরা জানি যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস গ্রাউন্ড স্টেটে থাকবে, সো কম এনার্জি নিয়ে থাকবে, বেশি এনার্জাইজড হবে না। এইবার আমি যদি এর মধ্যে দিয়ে কোনো এই অ্যাটমিক সিস্টেমটার মধ্যে দিয়ে রেডিয়েশন পাস করাতে শুরু করি, তাহলে সেই রেডিয়েশন এনার্জিটা সে কয়েকটা পার্টিকেল গ্র্যাব করে তারা এইখানে উঠে যাবে। তারা এইখানে এই ফার্স্ট এক্সাইটেডে আসার জন্য যে পর্যাপ্ত এনার্জিটা দরকার, সেই এনার্জিতে তারা এনার্জাইজড হয়ে গেলেই তারা এইখানে এসে যাবে, রাইট? এসে যাবে। এই ঘটনাটা হচ্ছে স্টিমুলেটেড অ্যাবজর্পশন অফ রেডিয়েশন, মানে এটাকে স্টিমুলেটেড করা হচ্ছে, এটাকে জোর করে এদেরকে এখানে আনা হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে না, এই যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, যদি মনে করি যে এটার এনার্জি E1 আর এটার এনার্জি যদি E2 হয়, তাহলে ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে E2 মাইনাস E1 বাই প্লাঙ্কস কনস্ট্যান্ট H। এই ফ্রিকোয়েন্সির রেডিয়েশন সে গ্র্যাব করছে, গ্র্যাব করে পার্টিকেলটা সেকেন্ড এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে। এটা হচ্ছে স্টিমুলেটেড অ্যাবজর্পশন অফ রেডিয়েশন। আর যেহেতু বলাই হচ্ছিল যে রেডিয়েশনটা ইলেকট্রোম্যাগনেটিক, মানে এটা হচ্ছে ফোটন ওয়েভ আসছে, মানে লাইট ওয়েভ আসছে, তার এনার্জি এইচ নিউ, সে এইচ নিউ যুক্ত হয়ে তত ফ্রিকোয়েন্সিতে, এই যে E2 মাইনাস E1 এত ফ্রিকোয়েন্সি গ্র্যাব করে সে উপরে এক্সাইটেড স্টেটে, ফার্স্ট এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে। তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন অফ রেডিয়েশন। স্পন্টেনিয়াস এমিশন অফ রেডিয়েশনে কি হচ্ছে না, দেখছি যে এই ঘটনাটা প্রথমে স্টিমুলেটেড অ্যাবজর্পশন অফ রেডিয়েশন ঘটনাটা ঘটার পর এইখানে যে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যে পার্টিকেলগুলো চলে এলো, তাদের এখানে থাকার টাইম লাইন হচ্ছে মাত্র 10⁸ সেকেন্ড। ওকে, এই সেকেন্ডের পর আবার তারা এই পরে গ্রাউন্ড স্টেটে ব্যাক করবে। কতটা এনার্জি রিলিজ করবে না, এইচ নিউ এনার্জিটাই রিলিজ করে দেবে, মানে কত ফ্রিকোয়েন্সির ওয়েভ সে করবে, E2 মাইনাস E1 বাই H, এত ফ্রিকোয়েন্সির ওয়েভই সে এমিট করে সেটা গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে। এখানেও 10⁻⁻8 সেকেন্ডের বেশি থাকতে পারবে না এত এক্সাইটেড স্টেটে। বলতে পারো দম বন্ধ হয়ে আসবে, যাই হোক চলে আসবে ফ্রিকোয়েন্সি এই E2 মাইনাস E1 বাই H করলে। ওকে, তো এখানে কি হলো না, এটা এই এমিশনটা স্পন্টেনিয়াস হয়, মানে এটা এমিশনটা যে হয় সেটা স্পন্টেনিয়াসলি, কোনো ডাইরেকশন নেই, যে কোনো ডাইরেকশনে এটা ছড়িয়ে ছিটিয়ে যায়। তো এই স্পন্টেনিয়াস এমিশনকে একটা কোহারেন্টে আনার জন্য, কোহারেন্ট বিমে তৈরি করার জন্য আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, যেটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, যেটা প্রেডিক্ট করেন অ্যালবার্ট আইনস্টাইন। কি হচ্ছে না, যখন এক্সাইটেড স্টেটে কোনো পার্টিকেল রয়েছে, তখন যদি কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ এনার্জি এইচ নিউ এর মধ্যে দিয়ে পাস করানো হয়, অ্যাটমিক সিস্টেমটার মধ্যে দিয়ে পাস করানো হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে কি হবে না, এই যে এইটা যদি ছিল এই ইলেকট্রোম্যাগনেটিক ইনফ্লুয়েন্সের ফলে, এই ওয়েভটার ইনফ্লুয়েন্সের ফলে এইটা এখানে চলে আসবে, ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে চলে আসবে, তাতে একটা এইচ নিউ সে এমিট করবে, আর একটা যেটা ইনসিডেন্ট এইচ নিউ হচ্ছিল সেইটাও একসাথে এমিট করবে। মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক যদি এখানে বলে পার্টিকেল যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে দুটো পার্টিকেল সে এমিট করবে। এইটাই হচ্ছে স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। আর এই যে এমিশনটা ঘটছে, এটা হবে স্পন্টেনিয়াস না, এটা হবে কোহারেন্ট, ডাইরেকশনাল, আর একদম যেটা বলবো যে কোনো স্পন্টেনিয়াস কোনো ডিস্টেন্সে যাবে না, ডাইরেকশনাল, মানে যেই দিকে ইনসিডেন্ট ওয়েভলেন্থটা এসছে ঠিক সেই বরাবরই এমিটেড ওয়েভলেন্থটা বেরিয়ে যাবে, ওয়েভটা বেরিয়ে যাবে। কি হচ্ছে, দ্য ডাইরেকশন অফ প্রপাগেশন এনার্জি
এদের এনার্জি, ফেজ আর স্টেট অফ পোলারাইজেশন অফ দ্য এমিটেড ফোটন ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য ইনসিডেন্ট স্টিমুলেটিং ফোটন. In other words, the stimulated radiation is completely coherent with the stimulating radiation. As a result of this process, radiation passing through as an assembly of atoms is amplified. তাহলে কি হচ্ছে না, একটা এলো এইচ নিউ, সেখানে দুটো এলো, মানে বেড়ে গেল, মানে অ্যাম্পলিফাইড হয়ে গেল. এইবার আসবো আইনস্টাইনস কোএফিসিয়েন্ট, নেক্সট পার্ট. তো এখন আমরা এসেছি আইনস্টাইনস কোএফিসিয়েন্টসগুলো কী কী সেইটা জানবো বলে. তো মনে করি একটা থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, তার দুটো স্টেট আছে, তাদের এনার্জি একটার E1 আর একটার এনার্জি E2. গ্রাউন্ড স্টেটের এনার্জি E1, ফার্স্ট এক্সাইটেডের এনার্জি E2, আর গ্রাউন্ড স্টেটে N1 সংখ্যক পার্টিকেল রয়েছে, আর ফার্স্ট এক্সাইটেড স্টেটে N2 সংখ্যক পার্টিকেল রয়েছে, প্রাথমিক ধরে নিচ্ছি. আর এটা একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, টেম্পারেচার T-তে, আর ফ্রিকোয়েন্সি আছে নিউ, আর এনার্জি স্পেকট্রাল ডেন্সিটি হচ্ছে ইউ নিউ, এনার্জি ডেন্সিটি ইউ ফাংশন অফ নিউ, স্পেকট্রাল এনার্জি ডেন্সিটি ইউ নিউ. ওকে, তাহলে এইরকম একটা এতে আছে. তো ফার্স্ট হচ্ছে আমরা কি করব না, রেডিয়েশন অ্যাবজর্ব করে গ্রাউন্ড স্টেট থেকে এই ফার্স্ট এক্সাইটেড স্টেটে যখন কোনো পার্টিকেল যাচ্ছে, তো সেইটা ডিপেন্ড করে কিসের ওপর না, N1. ওকে, তাহলে কিসের ওপর ডিপেন্ড করবে না, পার্টিকেলটা যাওয়ার প্রবাবিলিটিটা আমি সাপোজ P দিয়ে ডিনোট করছি, প্রবাবিলিটিটা ডিপেন্ড করবে N1 এর ওপর. মানে যত বেশি N1 পার্টিকেল মানে N1 সংখ্যাটা যত বেশি হবে, তত বেশি পরিমাণ পার্টিকেল সে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাবে. আর আরেকটা হচ্ছে ইউ নিউ, মানে তোমার স্পেকট্রাল এনার্জি ডেন্সিটির সঙ্গেও সমানুপাতিক, দুটোর ক্ষেত্রেই সমানুপাতিক. তাহলে ক্লাস 10 আমরা জানি যে দুটো যদি সমানুপাতিক হয় তাহলে এই দুটো গুণ হয়ে যায়, একটা কনস্ট্যান্টের সঙ্গে করলে ইকুয়াল হয়ে যায়. তাহলে প্রবাবিলিটিটা দাঁড়াবে P ইকুয়াল টু B12, এটা একটা কনস্ট্যান্ট নেওয়া হলো N1 ইউ নিউ. এই যে B12 হচ্ছে, এই B12 কে বলা হচ্ছে কি না, coefficient of absorption of radiation. Okay, B12 হচ্ছে coefficient of absorption of radiation. এটা প্রথম পার্ট হলো. এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইখান থেকে স্পন্টেনিয়াস এমিশন হচ্ছে, মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে যখন কোনো পার্টিকেল আসছে, আর প্রত্যেকটাই পার ইউনিট ভলিউম, প্রত্যেকটা ঘটনায় পার ইউনিট ভলিউম আর পার ইউনিট টাইমে হচ্ছে. ওকে, তো এরকম করলে কি হচ্ছে না, N2টা শুধুমাত্র না, প্রবাবিলিটিটা মানে যটা পার্টিকেল আসছে সেটা শুধুমাত্র N2-র ওপর নির্ভর করছে, এনার্জি ডেন্সিটির ওপর নয়. তাহলে এটাকে যদি আমি ইকুয়াল করতে চাই, তাহলে A21 N2 লিখতে পারি, A21 মানে 2 থেকে 1 যাচ্ছে, A21 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ coefficient of emission, spontaneous emission of radiation, spontaneous emission of radiation. ওকে, যে তিনটে ঘটনা আগে আমি ডেসক্রাইব করলাম সেইগুলোই আমি আবার এক্সপ্লেন করছি আর কি. নেক্সট এবার যে ফাইনাল যে পার্টটা আছে, যে স্টিমুলেটেড, যখন আরও একটা স্টিমুলেটেড যে এমিশনটা হচ্ছে, যার ফলে যে কি হচ্ছে না, জোর করে আরেকটা পার্টিকেল যে গ্রাউন্ড স্টেটে আসছে, যার জন্য আরেকটা যে এইচ নিউ হচ্ছে, একটা এইচ নিউর জায়গায় দুটো এইচ নিউ যে এমিট করছে, সেইটা যদি বার করতে হয়, সেইটা হচ্ছে যে তোমার ডিপেন্ড করে ওই N2 এর ওপর, আর ডিপেন্ড করে হচ্ছে এনার্জি ডেন্সিটির ওপর, দুটো প্রবাবিলিটি. তাহলে এটা সমান হয়ে যাবে B21 N2 U নিউ. ওকে, তাহলে B21 হচ্ছে তোমার
coefficient of stimulated emission of radiation, stimulated emission of radiation. এইবার মাস আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইকুইলিব্রিয়ামের জন্য কোন পদ্ধতি আছে, কোন সম্পর্কটা আছে, সেইটা হলো, সেই সম্পর্কটা হচ্ছে N1 B12 U nu equal to N2 bracket open A21 plus B21 into U nu. এর জন্য ম্যাটার আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে যে ইকুইলিব্রিয়ামটা তৈরি হয় ঠিক এর জন্য হয়। ওকে, তো এবার এটাকে আমরা একটু মডিফাই করব। কিরকম মডিফাই করব না, যাদের ইউনিউ আছে সেগুলোকে একদিকে নিয়ে চলে আসা যাক। তাহলে এদিকে যদি আমি এই পার্টটা নিয়ে চলে আসি তাহলে চলে আসবে N1 B12 minus N2 B21 into U nu equal to N2 A21. ওকে, নেক্সট যেটা U nu করে দিলাম এদিকে N2 A21 by N1 B12 minus N2 B21. জাস্ট যেরকম অঙ্ক করা হয় আমি সেরকমই অঙ্ক করছি। ওকে, এবার আমি যদি N2 দিয়ে দুটো উপরে আর নিচে N2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি পাবো, A21 পাবো, N1 বাই N2 পাবো এখানে, B12 মাইনাস B21 পাবো, N2 দিয়ে তো ডিভাইড করে দিয়েছি। আর B21 A21 বাই B21 যদি করি, B21 যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে আসবে N1 N2 into B12 by B21 minus 1. এইটুকুটা একবার একটু ভালো করে বক্স করে রাখবে, এটা দরকার আছে। তো বক্স করে কেন রাখতে বলছিলাম এটাকে, ইম্পর্টেন্স কেন আছে সেটা হচ্ছে যে এবার যদি এই যে পার্টিকেলগুলো ক্লাসিক্যাল পার্টিকেল ধরলে এগুলো ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স মেনে চলছে, ঠিক আছে? তাহলে এটা কি হবে না N2 বাই N1 পেয়ে যাব, এর N1 বাই N2 আছে, e টু দি পাওয়ার E2 বাই KT বাই e টু দি পাওয়ার E1 মাইনাস E1 বাই KT, এইটা পাবো। তাহলে N1 বাই N2 করলে পাবো e টু দি পাওয়ার E2 মাইনাস E1 বাই KT। কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, E2 আর E1 হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জি আর গ্রাউন্ড স্টেট এনার্জি রেসপেক্টিভলি। আর আমরা জানি নিউ ইকুয়াল টু E2 মাইনাস E1 বাই H, তাহলে এটা চলে আসবে e টু দি পাওয়ার H নিউ বাই KT। ওকে, তাহলে N1 বাই N2 হয়ে গেল EH নিউ বাই KT। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা একটা থার্মাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার T তে আছে, যেটা প্রথমেই বলা হয়েছিল, আর একটা স্পেকট্রাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ এর মধ্যেই আছে। তাহলে এটা মাস্ট বি, এই ইকুয়েশনটা মাস্ট বি কনসিস্টেড উইথ প্লাঙ্কস ব্ল্যাক বডি রেডিয়েশন, রাইট? প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে ইউ নিউটাকে আমরা লিখতে পারি ঠিক এইরকম ভাবে, A21 বাই B21 by 1 e to the power H nu by KT into B12 by B21 minus 1. ওকে, জাস্ট এখানে আমি এই মানটা পুট করে দিয়েছি। ওকে, প্লাঙ্কস হাইপোথেসিস অফ ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে আমরা জানি ইউ নিউ ইকুয়াল টু কি না 8 পাই H নিউ কিউব
এইচ নিউ কিউব বাই সি কিউব, সি হচ্ছে লাইটের ভেলোসিটি, ইন্টু 1/e⁻h নিউ বাই kt মাইনাস 1। এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আসবে, এই দুটোকে কম্পেয়ার করলে আসবে b12/b21 ইকুয়াল টু 1 হচ্ছে b12 ইকুয়াল টু b21 একটা পাওয়া গেল। আর আরেকটা হচ্ছে a21/b21 ইকুয়াল টু হচ্ছে 8πh নিউ কিউব বাই সি কিউব। এই দুটো আমরা টার্ম পেলাম। সো এই যে b12 b21 আর a21 এই তিনটেই বলা হয় আইনস্টাইন কোএফিসিয়েন্টস। আর b12 ইকুয়াল টু b21 মানে বোঝাচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপস্থিতিতে স্পন্টেনিয়াস এমিশন আর স্টিমুলেটেড এমিশন, স্পন্টেনিয়াস এমিশন, স্টিমুলেটেড অ্যাবজর্পশন আর স্টিমুলেটেড এমিশনের অনুপাত সমান। আর a21/b21 যে রেশিওটা, এটার ক্ষেত্রে কি হচ্ছে স্টিমুলেটেড এমিশন স্টিমুলেটেড অ্যাবজর্পশনটা দুটোই সমান। আর এর ক্ষেত্রে হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন আর স্টিমুলেটেড এমিশনের মধ্যে অনুপাতটা হচ্ছে 8πh নিউ বাই, যত ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে হবে তত বেশি এটা হবে, মানে যত ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত বেশি পরিমাণ স্পন্টেনিয়াস এমিশন হবে রাদার দ্যান স্টিমুলেটেড এমিশন। ওকে, পসিবিলিটি অফ অ্যাম্পলিফিকেশন হচ্ছে যে এবার যদি এই যে দেখো যে এবারে যদি এটাকে ভিজিবল লাইট রেঞ্জে রাখা হয় তাহলে নিউটা খুব বেশি হবে, তাহলে সেক্ষেত্রে স্পন্টেনিয়াসিটিটা বেশি হবে, স্পন্টেনিয়াসিটিটা বেশি হবে, কোয়ারেন্ট হবে না, ইনকোয়ারেন্ট লাইট পাওয়া যাবে লেজারটা। কিন্তু যদি মাইক্রোওয়েভ রিজিয়নে দেখি তাহলে ইয়েটায় ফ্রিকোয়েন্সিটা খুব ছোট হয়, ফ্রিকোয়েন্সিটা খুব কম হয়, কম হওয়ার জন্য স্পন্টেনিয়াসের জায়গায় স্টিমুলেটেড এমিশনটা সব থেকে বেশি হবে। ওকে, তো নেক্সট যে পার্টটা আসবে সেটা হচ্ছে পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সনে হচ্ছে কি না, যখন গ্রাউন্ড স্টেট এনার্জিতে যখন কোনো পার্টিকেল আছে, যখন কোনো ইনসিডেন্ট ওয়েভ এনার্জি সে গ্র্যাব করে সে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাচ্ছে, সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। প্রথমত হচ্ছে যে ওয়েভ থেকে এনার্জিটা এই পার্টিকেল অ্যাটমের ওপর চলে আসছে, ফলে কি হচ্ছে না এনার্জি কমছে, এটা অ্যাটেনুয়েটেড হয়ে যাচ্ছে, এই ওয়েভটা অ্যাটেনুয়েট আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি শেষ হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে একটা পার্টিকেল এখানে গেল, আবার একটা স্টিমুলেটেড পার্টিকেল আরেকটা গেল, তাহলে একবার রেডিয়েশন ইনসিডেন্ট হওয়ার ফলে দুটো পার্টিকেলের সৃষ্টি হচ্ছে, দুটো ফোটনের সৃষ্টি হচ্ছে। এই দুটো ফোটন যদি আবার ইনসিডেন্ট করানো হয় তাহলে দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এভাবে এক্সপোনেনশিয়ালি ওয়েভটা বাড়তে থাকে, পার্টিকেল সংখ্যা বাড়তে থাকে, ওয়েভও বাড়তে থাকবে, ওয়েভ বাড়তে থাকলে লেজারের ইন্টেন্সিটি বাড়তে থাকে। আর পপুলেশন ইনভার্সন প্রাথমিকভাবে বলতে গেলে যে যেটা বলা হয়েছিল, ফার্স্টে গ্রাউন্ড স্টেটেই সবসময় এনার্জি অ্যাটমগুলো থাকে, লোয়েস্ট এনার্জিতে থাকতে পছন্দ করে, সেকেন্ড এক্সারসাইজ খুব কম থাকে, বেশি এনার্জিতে থাকে না। কিন্তু কি হয় না, যেই পদ্ধতির মাধ্যমে এইখান থেকে এইখানে ট্রান্সফার করা হয়, ইনভার্স করা হয় পার্টিকেলের সংখ্যাটাকে, এখানে কমিয়ে এখানে বাড়ানো হয়, সেই ঘটনাটাকে পপুলেশন ইনভার্সন বলে। আর এই পপুলেশন ইনভার্সনের ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টটা আমি একটু জাস্ট ডিরাইভ করে দেখিয়ে দেবো। আর যত বেশি ফোটন নির্গত হবে তত বেশি ওয়েভটা কোহারেন্ট হবে। ওকে, তো এখন মনে করি যে একটা পার্টিকেল আছে যেটার একটা সিস্টেম, অ্যাটমিক সিস্টেম আছে যেটা নিউ ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে রয়েছে, তার স্পেকট্রাল এনার্জি ডেনসিটি ইউ নিউ আর তার ইন্টেন্সিটি হচ্ছে আই নিউ। আর এই ইন্টেন্সিটিটা যদি নিউ থেকে ডেল্টা নিউ এর মধ্যে রাখা হয়, রেঞ্জটা নিউ থেকে নিউ প্লাস ডেল্টা নিউ এর মধ্যে রাখা হয়, তাহলে কি হচ্ছে, তাহলে ইন্টেন্সিটিটা এইভাবে রিলেটেড থাকছে, ইউ নিউ ডেল্টা নিউ। ওকে, আই নিউ ডেল্টা নিউ ইকুয়াল টু সি ইউ নিউ ডেল্টা নিউ, এখানে সি হচ্ছে লাইটের ভেলোসিটি অফ। তো এর ফলে কি হচ্ছে না, মনে করি যে n1 সংখ্যকের মধ্যে থেকে ডেল্টা n1 পরিমাণ অ্যাটমস ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাচ্ছে, আর n2 সংখ্যক পার অ্যাটমের মধ্যে ডেল্টা n2 সংখ্যক আয়ন অ্যাটমস গ্রাউন্ড স্টেট এনার্জিতে আসছে। ওকে, তাহলে কি হবে না, এই যে রেশিওটা যেটা ছিল ডেল্টা n1 b12 আই ইউ নিউ, এটা হয়ে যাবে ডেল্টা n1 b12
ইউ নিউ মানে আই নিউ বাই সি, এরকম। এটা হলো অ্যাবজর্পশনের ক্ষেত্রে। আর এমিশনের ক্ষেত্রে হবে ডেল্টা এন টু বি টু ওয়ান ইউ নিউ ইকুয়াল টু ডেল্টা এন টু বি টু ওয়ান আই নিউ বাই সি। এখন আমরা জানি বি ওয়ান টু ইকুয়াল টু বি টু ওয়ান, রাইট? তাহলে ddt of u new d new ইকুয়াল টু কি হবে না, ইকুয়াল টু হবে এই ডেল্টা n1 b12 i new by c into h new minus delta n2 b21 i new by c into h new। তাহলে h new by c into delta n1 minus delta n2 b12 b21 সমান, তাই নিয়ে নিচ্ছি, into i new। এইটা হচ্ছে। এবার মনে করি ডিটি টাইমে সি ভেলোসিটিতে আলো ডিএক্স লাইন অতিক্রম করছে, ডিএক্স পরিমাণ ডিসপ্লেস হচ্ছে, তাহলে ডিএক্স হচ্ছে সিডিটি। ওকে, তাহলে ডিডিটি করলে কত পাবো? ডিডিটি ইকুয়াল টু ডিডি এক্স যদি করি তাহলে সিডিডি এক্স হবে, তাই তো? তাহলে ডিডিটি of u new d new equal to হবে ddt ddx c u new d new c ddx হচ্ছে i new delta new, তাই তো? তাহলে ddx i new delta new equal to হচ্ছে h new by c delta n1 minus delta n2 b12 i new। আর এখন যেটা করে নেব যে i নিউটা di new dx থাক, ডেল্টা নিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে ডেল্টা নিউটা এখানে চলে আসবে, আর এই h নিউ বাই c ডেল্টা n1 মাইনাস ডেল্টা n2 বাই ডেল্টা নিউ করে দেব। ওকে, আর b12 ইন্টু আই নিউ। এখন আমি এই পুরো টার্মটাকে আলফা নিউ করে দিলাম, তাহলে ডি আই নিউ বাই আই নিউ ইকুয়াল টু আলফা নিউ ডিএক্স। এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আই নিউ ইকুয়াল টু আই নিউ 0 ই টু দি পাওয়ার আলফা নিউ এক্স, এই ইকুয়েশনটা আসবে। ওকে, তো এটাই এক্সপোনেনশিয়ালি পাওয়া যায় এখান থেকে। যেটা হয় যে যদি n2 গ্রেটার দেন n1 হয়, যদি এখানে এখানে এটা দেখে রাখবে n1 হবে, এখানে n2 হবে, এখানে n1 হবে। যদি n2টা বেশি হয় তাহলে এটা পজিটিভ, পুরো সিস্টেমটা পজিটিভ থাকবে, পুরো সিস্টেম আলফা নিউটা পজিটিভ হবে। আলফা নিউটা পজিটিভ হলে যত ডিস্টেন্স বাড়বে তত এমিশন বাড়বে, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে যত ডিস্টেন্স কমবে সেটা এক্সপোনেনশিয়ালি লুজ হবে। তো আর যেটা বাকি রইলো কিছু একটা প্রসেস থাকে যেটা অপটিক্যাল পাম্পিং আর অপটিক্যাল রেজোনেটর, সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আজ অবধি এইটুকুই, বাই।